আসসালামু আলাইকুম and good evening dear students. আজকে আমরা হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে একটু পড়ব। আমি ডাক্তার মির্জা শরীফুজ্জামান, সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। পরবর্তী কিছু সময় তোমাদের সাথে হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আলাপ করব। হাইপোগ্লাইসেমিয়ার এপিডেমিওলজি যদি আমরা বলি, হাইপোগ্লাইসেমিয়া ইন ডায়াবেটিক্স, more than 80% of the diabetics experience hypoglycemia at some point of their disease. তার মানে এটা খুব কমন, প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টেরই এটা অভিজ্ঞতা হয়ে থাকে। তো আমরা জানবো যে এটা কি, কেন আমাদের এটার সমস্যাটা কি, হইলেই বা কি সমস্যা, আমরা কেন এটার চিকিৎসা এত জরুরি, আমরা এই পুরো জিনিসগুলো পরবর্তী এসে জানবো। এখন হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া? হাইপোগ্লাইসেমিয়া ডেফিনিশন যেটা এডিএ ওয়ার্কিং গ্রুপ 2013 ওরা কিছু জিনিস প্রপোজ করেছিল যে all episodes of abnormally low blood glucose that expose the individual to potential harm. এটা একটা ইম্পর্টেন্ট, এটা হলো মানে থিওরিটিক্যাল, যে any low blood sugar that poses individual to potential harm. বায়োকেমিক্যাল একটা কাট অফ তৈরি দিয়েছিল less than 3.9 মিলিমোল, যদি এর চেয়ে নিচে যায় ইন ডায়াবেটিক পেশেন্ট। আমরা হাইপোগ্লাইসেমিয়া যখন আমরা শুনবো, সবসময় আরেকটা টার্ম শুনবো যে স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া ইন ডায়াবেটিক্স। মানে নন ডায়াবেটিক পেশেন্টের যে হাইপোগ্লাইসেমিয়া হয় সেটাকে আমরা স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া বলি। এটা আসলে আন্ডার গ্রাজুয়েটে খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা নিয়ে এত বেশি হয় না, তারপরেও আমরা সম্ভব হলে পরবর্তীতে একটা ক্লাস নিব স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়ার উপরে। তো আমরা আজকে যেটা পড়বো যে ডায়াবেটিক্স এর যে হাইপোগ্লাইসেমিয়া। তো ডায়াবেটিক্স এর হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে হলো বায়োকেমিক্যাল ডেফিনিশন less than 3.9। কেন হচ্ছে এটা? আমাদের সুগারের সাথে দুইটা জিনিস, একটা হলো ইনসুলিন এবং সুগারের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা যদি কোনো কারণে লস হয়, কিরকম লস হতে পারে? যে ইনসুলিন লেভেল বেড়ে যেতে পারে, গ্লুকোজ সাপ্লাই কমে যেতে পারে, অথবা গ্লুকোজ ইউটিলাইজেশন বেশি হতে পারে। এই যে তিনটার মধ্যে যে ইমব্যালেন্স, যে গ্লুকোজ সাপ্লাই, ডিমান্ড অ্যান্ড ইনসুলিন কনসেন্ট্রেশন, এর ইমব্যালেন্সের জন্য যদি 3.9 এর নিচে সুগার চলে আসে, সেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলছি ইন ডায়াবেটিক্স। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন 2013 সালের ওই যে হাইপোগ্লাইসেমিয়া ওয়ার্কিং গ্রুপ, তারা কিছু ডেফিনিশন ক্রাইটেরিয়া ফিক্স করেছিল, যেটা আমরা আমাদের জন্য জানতে হবে, এখনো জানতে হবে, যদিও এই ডেফিনিশনটা পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমাদের বেসিক্যালি এগুলো জানতে হবে যে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়াতে কোনো ব্লাড সুগার লেভেল নেই, যে কোনো লেভেলে যদি তার 3rd দরকার হয় এটা থেকে রিকভারির জন্য, রেস্কিউর জন্য যদি 3rd পার্সনের হেল্প দরকার হয়, তার নাম সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, হোয়াট এভার মেবি দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। তার মানে একটা ওল্ড ডেবিলিটেটেড পেশেন্ট, তার আনফেভারেবল সারাউন্ডিংস, তার জন্য যে লেভেলে ব্লাড সুগারকে আমরা সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া বলবো। একটা ইয়াং মোবাইল ফেভারেবল সার্কামস্টেন্সেস যদি হয়, সেটার জন্য আমরা একই লেভেলে সিভিয়ার বলবো না। মানে সিভিয়ারের সংজ্ঞা হলো যখন 3rd পার্টির সাপোর্ট দরকার হয়। নেক্সট হলো ডকুমেন্টেড সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়া, নামের মধ্যে তার পরিচয় আছে। ডকুমেন্টেড মানে আমরা ডকুমেন্ট করেছি less than 3.9, সিমটোম্যাটিক মানে তার সিমটম ছিল ডিউরিং দ্য এপিসোড। অ্যাসিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়া মানে we documented that there was hypoglycemia but patient was asymptomatic. নেক্সট প্রবাবল সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়া, এখান থেকে বুঝতে পারছি সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়া মানে পেশেন্ট হ্যাড হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড সিমটম, হাইপোগ্লাইসেমিক সিমটম। প্রবাবল মিন্স আমরা সেই যে হাইপোগ্লাইসেমিয়ার সিমটমটা যে হাইপোগ্লাইসেমিয়ার জন্যই, আমরা ওটা প্রুভ করতে পারি না মেজার করে, তবে আমরা কনজিকিউটিভলি আমরা বলবো, পরবর্তীতে আমরা বুঝবো যে এই যে সিমটম ছিল, আমরা ধরে নিচ্ছি যে এটা লো গ্লুকোজের জন্য, আমরা তাকে গ্লুকোজ খাইয়েছি, গ্লুকোজ খাওয়ার পর ভালো হয়ে গেছে, তার মানে প্রবাবলি দ্যাট এপিসোড ওয়াজ ডিউ টু হাইপোগ্লাইসেমিয়া। এই যে ট্রায়াড, হুইপলস ট্রায়াড, আমরা একটু পরে বলছি, যে তার হাইপোগ্লাইসেমিয়া থাকবে, সিমটম থাকবে, এবং আমরা হাইপোগ্লাইসেমিয়ার যদি গ্লুকোজ দিই এটা রিকভারি করবে। এই ট্রায়াড যদি ফুলফিল করে, এটা হলো ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট হাইপোগ্লাইসেমিয়া। আর তাহলে প্রবাবল সিমটোম্যাটিক হচ্ছে হলো পেশেন্টের সিমটম ছিল, আমরা ডকুমেন্ট করতে পারি নাই, যে কোনো কারণে হয় মেজার করা যায় নাই বা মেজার করার যন্ত্রপাতি ছিল না, কিন্তু তাকে আমরা গ্লুকোজ খাইয়ে দিয়েছি, তারপরে রিকভারি হয়ে গেছে, তার মানে আমরা ধরে নিতে পারি দ্যাট এপিসোড ওয়াজ ডিউ টু, প্রবাবলি ডিউ টু হাইপোগ্লাইসেমিয়া। এটা হলো প্রবাবল সিমটোম্যাটিক হাইপোগ্লাইসেমিয়া। নেক্সট সিউডো হাইপোগ্লাইসেমিয়া মানে পেশেন্টের সিমটম থাকে
বাট আমরা যদি মেজার করি দেখলাম যে ব্লাড সুগার কমে নাই। তো এটা কেন হইতে পারে? যারা লং স্ট্যান্ডিং মানে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে এদের সব নিউরন সেট আপ হয়ে যায় হায়ার লেভেলে। সো ব্লাড সুগার একটু কমে আসলেই তাদের হাইপোগ্লাইসেমিয়া সিমটম হয়। এটাকে আমরা রিলেটিভ হাইপোগ্লাইসেমিয়াও বলে থাকি অনেক সময়। হাইপোগ্লাইসেমিয়া আর রিলেটিভ হাইপোগ্লাইসেমিয়া মোটামুটি সিনোনিমাস হিসেবে ইউজ হয়। এখন আসি হাইপোগ্লাইসেমিয়াকে আমাদের এই যে নতুন অ্যাডভান্স 2016 সালে প্রবাবলি আমার ইয়ে নেই, যে ইন্টারন্যাশনাল IHSG ইন্টারন্যাশনাল হাইপোগ্লাইসেমিয়া স্টাডি গ্রুপ, ওরা এই আগের যে ডেফিনিশনটাকে একটু রিভিউ করে ওরা 3টা লেভেলে ডিফাইন করে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেল 1 ইজ গ্লুকোজ অ্যালার্ট ভ্যালু। অ্যালার্ট ভ্যালু মানে কি? ফিজিশিয়ান এন্ড পেশেন্ট উইল বি অ্যালার্ট, যদি এই লেভেলে সুগার যায় আমরা অ্যালার্ট হতে হবে তার ট্রিটমেন্ট কিছু করার জন্য, যে তাকে এই হাইপোগ্লাইসেমিয়া মানে যার এরকম হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে অ্যালার্ট ভ্যালুতে যাচ্ছে, এদের হয়তো আমাদের পরবর্তীতে কিছু মেডিকেশন চেঞ্জ করা দরকার হইতে পারে। লেভেল 2 হলো ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট হাইপোগ্লাইসেমিয়া, মানে এই হাইপোগ্লাইসেমিয়া এপিসোডটাই সিগনিফিকেন্ট, এটাকে ইমিডিয়েট কারেকশন দরকার। এটা হলো ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট হাইপোগ্লাইসেমিয়া। ইউজুয়ালি এটা মানে ওরা যে ডেফিনিশন দিয়েছে এটা হলো লেস দেন 3 মিলিমোলের নিচেও যদি হয়, দিস ইজ ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট হাইপোগ্লাইসেমিয়া। এটা হলো লেভেল 2। লেভেল 3 ইজ সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, যেটা আগের ডেফিনিশনটাই রয়ে গেছে, যে যখন থার্ড পার্টি সাপোর্ট দরকার হয় তখনই এটা লেভেল 3 বা সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। এখন আমরা এটা কেন দরকার, আমাদের এটা জানা দরকার কেন হাইপোগ্লাইসেমিয়া জানবো বা ম্যানেজ করব? কারণ খুব সহজ, যে আমরা যদি এটা ম্যানেজ করতে না পারি উইল মিস দ্য পেশেন্ট, উইল লস দ্য পেশেন্ট। বাট চিকিৎসা খুব সিম্পল। অবশ্যই আমাদের প্রিভেনশনের টার্গেট থাকবে, সবসময় প্রিভেনশনের প্রতি জোর দিব। তারপরেও আমরা যখন গুড গ্লাইসেমিক কন্ট্রোল, টাইট গ্লাইসেমিক কন্ট্রোল করতে যাব, হাইপোগ্লাইসেমিয়া ইজ এ কমন ফেনোমেনা। সুতরাং আমরা এটাকে আইডেন্টিফাই করব নিজেরা, এবং যাতে সহজে ম্যানেজ করতে পারি, নিজেরা শিখবো, পেশেন্টকে শিখাবো, এটাই হলো আমাদের এটা জানার বা পড়ার উদ্দেশ্য। এখন আসি ফিজিওলজি, কেন আমাদের হাইপোগ্লাইসেমিয়াটা ডেঞ্জার? যে আমরা জানি বডির অল টিস্যু মানে বিকল্প ফুয়েল ইউজ করতে পারে, কিন্তু ব্রেন মূলত গ্লুকোজের উপর ডিপেন্ডেন্ট, যদিও রেয়ারলি ইট ক্যান ইউজ কিটোন, বাট মোস্টলি ইটস ডিপেন্ডেন্ট অন গ্লুকোজ। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে কিছু কিছু অর্গান যেমন নিজের গ্লুকোজ তৈরি করে নিতে পারে, গ্লুকোজ তৈরি করে নেয় প্রয়োজনে, কিন্তু ব্রেন তৈরি করতে পারে না। এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। যেহেতু নিজে তৈরি করতে পারে না, সুতরাং কন্টিনিউয়াস সাপ্লাই দিতে হবে। এটাই হলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, যে হাইপোগ্লাইসেমিয়া হলে যে আমাদের প্রবলেমগুলো হয়। এখন কিভাবে কন্ট্রোল হয়? যখন ব্লাড গ্লুকোজ ফল করছে, কমে যাচ্ছে, কমে গেলে ইনিশিয়াল স্টেপ যেটা হচ্ছে যে বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস দ্যাট স্টপস ইনসুলিন সিক্রেশন। মোটামুটি যদি A1C মানে ব্লাড সুগার মোটামুটি 3 এর নিচে, 4 এর নিচে নামতে থাকে, তখনই ইনসুলিন সিক্রেশন বন্ধ হয়ে যায়, এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন। সাবসিকুয়েন্টলি যখন ফার্দার কমে যায়, 3.5 অ্যারাউন্ড 3.5 এর কাছাকাছি আসে, আমাদের কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো সিক্রেশন বেড়ে যায়, যেমন গ্লুকাগন, এপিনেফ্রিন। তো যে জিনিসটুকু হচ্ছে যে যখন ইনসুলিন সিক্রেশন কমে গেল, ইনসুলিন সিক্রেশন কমে গেলে কি হবে, যে মাসেল এবং অ্যাডিপোজ টিস্যু থেকে গ্লুকোনিওজেনিক সাবস্টেন্স উইল বি ডেলিভার্ড টু দ্য লিভার। তার মানে ওরা সাপ্লাই দিবে। একটা হলো যে ইনসুলিন ফার্দার গ্লুকোজ ইউজ হচ্ছে না, ইনসুলিন নাই মানে গ্লুকোজ ইউজ হচ্ছে না। সেকেন্ড হলো যে মাসেল এবং অ্যাডিপোজ টিস্যু থেকে গ্লুকোনিওজেনিক সাবস্টেন্স ডেলিভারি করছে। আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আলফা সেল, প্যানক্রিয়াটিক আলফা সেল উইল ইনক্রিজ প্রোডাকশন অফ গ্লুকাগন। গ্লুকাগন কি করবে? ইমিডিয়েট ইফেক্ট হলো গ্লাইকোজেনোলাইসিস করা, মানে লিভারে যেটা স্টোরড আছে গ্লাইকোজেন হিসাবে, সেটাকে ইমিডিয়েট ব্লাডে ছেড়ে দেয়া। এছাড়া পরবর্তীতে অ্যালং উইথ এপিনেফ্রিন ওরা যে কাজগুলো করছে, ইভেন গ্রোথ হরমোন কর্টিসল, ওরা সবাই পেরিফেরি থেকে এই গ্লুকোনিওজেনিক সাবস্টেন্স প্রোভাইড করে, যার জন্য লিভার নতুন করে গ্লুকোজ তৈরি করে, ব্লাড গ্লুকোজ নর্মাল হয়। এটা হলো আমাদের নর্মাল যে মেকানিজম, যার জন্য আমরা হাইপোগ্লাইসেমিয়া
মানে ডিফেন্স মেকানিজম হাইপোগ্লাইসেমিয়া হতে বাধা দেয়। এখন তারপরে কেন হবে? কারণ আমাদের যদি ইনসুলিনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি বেশি হয়, আর এই যে কাউন্টার রেগুলেটরি হরমোনগুলোর কথা বললাম যে গ্লুকাগন, আমি বাড়তি আরো কিছু বললাম, এপিনেফ্রিন, গ্রোথ হরমোন, কর্টিসল, এই কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো যদি না আসে, এবং থার্ডলি এই কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো কি করছে, একটা হলো গ্লুকোনিওজেনিক সাবস্টেন্স প্রোভাইড করছে, এবং সেটা লিভারে গিয়ে গ্লুকোজ তৈরি হয়ে চলে আসছে ব্লাডে। তার মানে যদি এই গ্লুকোজ প্রোডাকশনটা কমে যাচ্ছে যে কোনো কারণে, স্ট্রাকচারাল ড্যামেজ বা লিভার এনজাইমের সমস্যার জন্য, অন্য যে কোনো মেকানিজমে যদি এই ইন্ডোজেনাস প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়, দ্যাট উইল লিড টু হাইপোগ্লাইসেমিয়া। আমরা আগেই বলছিলাম যে হাইপোগ্লাইসেমিয়া ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট আমরা তখনই বলবো যখন সে হুইপলস ট্রায়াড ফুলফিল করে, মানে ব্লাড গ্লুকোজ লো থাকতে হবে, এবং এই সময় তার সিমটম হইতে হবে, এবং এই সিমটমগুলো গ্লুকোজ দেওয়ার পরে যদি রিকভারি হয়ে যায়, তাইলে আমরা এটাকে বলি হুইপলস ট্রায়াড, এবং এটাই হলো ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট হাইপোগ্লাইসেমিয়া। এখন কেন হচ্ছে, আমাদের আবার যদি সেই ব্যালেন্সটা মনে রাখি, যে আমাদের গ্লুকোজ সাপ্লাই এবং ডিমান্ড বা ইউজ, আর একটা হলো ইনসুলিন সাপ্লাই এবং নিড। তাহলে গ্লুকোজ সাপ্লাই যদি কম হয়, হাইপোগ্লাইসেমিয়া হবে। গ্লুকোজ যদি বেশি ইউটিলাইজ হয়ে যায়, হাইপোগ্লাইসেমিয়া হবে। যদি ইনসুলিন দেয়াটা বেশি হয়ে যায় বা অ্যাবজর্পশন বেশি হয়ে যায়, তাহলে হাইপোগ্লাইসেমিয়া হবে। হ্যাঁ, আর যদি লিভারে গ্লুকোনিওজেনেসিস না হয়, মানে এন্ডোজেনাস গ্লুকোজ তৈরি না হয়, তাহলে হবে। তাহলে এই কয়েকটা জিনিসকে আমরা যদি কয়েকটা ভাগে, মানে এই কয়েকটা জিনিস মাথায় রেখে প্রত্যেকটা থেকে যদি একটা কথাও বলতে পারি, আমাদের অনেকগুলো পয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, যেমন কি গ্লুকোজ সাপ্লাই কম, কেমন করে হবে? if we take less amount of carbohydrate, or we missed a meal, or we delayed a meal, যে ইনজেকশন নিয়েছি, ইনসুলিন খেতে ভুলে গেছি, দেরি করে ফেলেছি, তাহলে এটা হবে। 2 নাম্বার, সেই যে খাবারটা আমরা দিলাম সেটা স্টমাকে রয়ে গেল, গ্যাস্ট্রোপ্যারেসিস আছে, স্টমাকে রয়ে গেল, সেটা মানে ইন্টেস্টাইনে গেল না, ডাইজেশন অ্যাবজর্পশন হলো না, মানে গ্যাস্ট্রোপ্যারেসিস। থার্ডলি ইন্টেস্টাইনেও গিয়েছে, বাট ইজ নট অ্যাবজর্বড ডিউ টু ম্যাল অ্যাবজর্পশন। তার মানে যদি ম্যাল অ্যাবজর্পশন থাকে, তাহলেও আমাদের অ্যাডিকুয়েট গ্লুকোজ সাপ্লাই হবে না। এবার আসি ইনসুলিন বেশি। ইনসুলিন বেশি কেমন করে হবে? আমরা যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজ দিয়ে থাকি, এবং আইদার ইনসুলিন অথবা ইনসুলিন সিক্রেটক যদি বেশি দিয়ে থাকি, আর অনেক সময় এমন হয়, খুব মানে ফ্রিকুয়েন্টলি হয়, যে ইনসুলিন সিরিঞ্জ এবং ইনসুলিন এটার যে মিসম্যাচ, ইউনিট 100 ইউনিট এবং 40 ইউনিট ইনসুলিন পাওয়া যায়। আমরা যদি 40 ইউনিট সিরিঞ্জ দিয়ে 100 ইউনিট ইনসুলিন দিয়ে, প্রায় 2.5 গুণ ইনসুলিন ডেলিভারি হবে। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তাহলে আমাদের এরর ইন ইনসুলিন অর ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট ডোজ, রেজিম, শিডিউল এর যদি কোনো অ্যাবনরমালিটি হয়, আমরা ইনসুলিন যেখানে দেই সেইখানে যদি লাইপোঅ্যাট্রফি বা হাইপারট্রফি হয়, মানে লাইপোডিস্ট্রফি হয়, সেক্ষেত্রে ইনসুলিন অ্যাবজর্পশন ভেরিয়েশন হবে। তাহলে এটা গেল হলো খাবার, কার্বোহাইড্রেট সাপ্লাই, ইনসুলিন এক্সেস। আরেকটা বললাম ইউটিলাইজেশন বেশি। পেশেন্ট যদি আনএকাস্টমড এক্সারসাইজ করে থাকে, ল্যাকটেটিং মাদার যে ব্রেস্ট ফিড করছে, তার জন্য সময় কার্বোহাইড্রেট বেশি দরকার হয়। সো দিস আর দ্য এক্সেস ইউজ। থার্ডলি বললাম যে যদি লিভারের মানে বডিতে তৈরি না হয়, যেমন অ্যালকোহল একটা কন্ডিশন, এছাড়া আরো কিছু ড্রাগ আছে যেগুলো হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। তাহলে এই হলো মোটামুটি আমাদের। আরো যে একটা আগে বলেছিলাম যে কাউন্টার রেগুলেটরি হরমোন যদি না থাকে, তাহলে দিস আর দ্য মেকানিজম অফ, দিস আর দ্য কজ অফ হাইপোগ্লাইসেমিয়া। জাস্ট আমাদের মনে রাখার জন্য, গ্লুকোজ সাপ্লাই কম, গ্লুকোজ নিড বেশি, ইনসুলিন সাপ্লাই বেশি, ব্যাস। এখানে প্রত্যেকটা একটা একটা করে পয়েন্ট বললে আমাদের এই হয়ে গেল। এখন সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, আমরা আগেই বললাম যে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়াটা আমাদের জন্য বেশি ডেঞ্জারাস, কারণ পেশেন্টের থার্ড পার্টি অ্যাসেস, মানে সে নিজে নিজেকে ট্রিট করতে পারে না, এরকম সিভিয়ার কন্ডিশন। কেন হবে? একটা হলো আমরা যদি খুব টাইটলি কন্ট্রোল করতে যাই, তাহলে হতে পারে। 2 নাম্বার হচ্ছে হলো যে যদি পেশেন্টের সিমটম, যে আমরা সাবসিকুয়েন্টলি দেখবো যে প্রথম দিকে সিমটম হয় হলো অটোনমিক ওভার অ্যাক্টিভিটি, অটোনমিক সিমটম গুলো হয়। কারো কারো ক্ষেত্রে স্পেশালি এলডারলি পেশেন্টদের অথবা অটোনমিক নিউরোপ্যাথির জন্য যদি এই অটোনমিক সিমটম গুলো না আসে, তার মানে অটোনমিক নিউরোপ্যাথি। এক্সট্রিমস অফ এজ, যদি আনঅ্যাওয়ারনেস থাকে, পেশেন্ট যদি ঘুমের মধ্যে থাকে, অর্গান ড্যামেজ থাকে, যেমন রেনাল ফেলিওর, দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর অফ সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া।
এখন হাইপোগ্লাইসিমিয়া ডায়াগনোসিস কেমন করে করব? খুব সিম্পল। প্রথমে সিম্পটমটা একদম টিপিক্যাল। প্রত্যেকটা পেশেন্টকে আমরা এই সময় যখন আমরা অ্যান্টি ডায়াবেটিক চিকিৎসা দিব, আমরা এই চিকিৎসাটা মানে এটাকে তাকে আমরা ওয়ার্ন করে নিব। কি? যে সোয়েটিং, প্যালপিটেশন, ট্রেমর, ইরিটেবিলিটি, hunger, palpitation, anxiety. These are the adrenergic symptom that comes usually first. সাবসিকুয়েন্টলি যেটা হবে যে কিছু নিউরোগ্লাইকোপেনিক সিমটম হয়। নিউরোগ্লাইকোপেনিক সিমটমের মধ্যে আমাদের এই যে অ্যাটেনশন, দেখি আমরা লম্বা সময় ক্লাস করতে গেলে স্যারদের কথা ধরতে পারি না, মানে অ্যাটেনশন লস হয়, কনসেন্ট্রেশনের প্রবলেম হয়, কোঅর্ডিনেশনের প্রবলেম হয়, ফার্দার যখন ডিটোরিয়েট করে ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, কিছু ক্ষেত্রে বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি হতে পারে, আলটিমেটলি কমা, কনফিউশন, কনভালশন। তো এই হলো অ্যাডভান্স স্টেজের সিমটম গুলা। এছাড়া কিছু নন স্পেসিফিক সিমটম হয়, টায়ার্ড, ফ্যাটিগ, পেশেন্ট নরসিয়া ফিল করে খুব। তো এই হলো হাইপোগ্লাইসিমিয়ার কমন সিমটমস। এখন ব্লাড সুগারটা প্রোগ্রেসিভলি ফল করছে যখন আমাদের বডি রেসপন্স, আমি আগেই বললাম যেটা ইনসুলিন, মোটামুটি 4 থেকে 4.5 এর মধ্যে ইনসুলিন সিক্রেশন বন্ধ হয়ে যায়, এবং যখন 4 এর নিচে নেমে যায় তখন কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো সিক্রেশন শুরু হয়। এরপরে যেটা হচ্ছে যে সুগার যখন ফার্দার 3 এর চেয়েও নিচে নেমে যাচ্ছে, তখন তার সিমটম, অটোনমিক আর নিউরোগ্লাইকোপেনিক সিমটম গুলো অ্যাপিয়ার করে, এবং এই সময় ব্রেইনের নিউরোলজিক্যাল সিমটম, মানে ফিজিওলজিক্যাল, নিউরোফিজিওলজিক্যাল অ্যাবনর্মালিটি আসে। মানে যদি ইজি করা যায়, তার ওয়াইড স্প্রেড ইলেকট্রিক চেঞ্জ পাওয়া যায়। মানে এটা তো আমরা এমনিতে বুঝি না, মানে বডির যে নর্মাল ফিজিওলজি চেঞ্জ হচ্ছে সেটা 2.8 এর নিচে হলে পেশেন্টের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হয়। সো যদি কারো কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হচ্ছে, পেশেন্টের কনভালশন হচ্ছে, তার মানে আসলে তার ব্লাড সুগার ইজ ভেরি লো। এখন আমরা ল্যাবরেটরি কি করবো? সিম্পল, আমরা বেড সাইডেই করে ফেলতে পারি, ব্লাড সুগার দেখে নিতে পারি। কিছু ক্ষেত্রে আমাদের কিছু আদার ইনভেস্টিগেশন দরকার হইতে পারে। এটা ইউজুয়ালি মানে আমাদের একটা সিম্পল হাইপোগ্লাইসেমিয়ার জন্য ফার্দার দরকার হয় না। তবে কিছু কন্ডিশনে, যেমন আমরা যদি সন্দেহ করি যে কেন বারবার হচ্ছে, তার লিভার ফাংশন অল্টার থাকতে পারে, রেনাল ফাংশন অল্টার থাকতে পারে, আর এর একটা কমপ্লিকেশন হিসেবে কার্ডিয়াক অ্যাবনর্মালিটি মানে এমআই হতে পারে, অ্যারিথমিয়া হতে পারে। জাস্ট এটার জন্য যদি আমরা কোনো স্পেসিফিক ক্লু পেয়ে থাকি যে তার এরকম থাকতে পারে, আমরা সেক্ষেত্রে লিভার ফাংশন, রেনাল ফাংশন, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি করতে পারি। কারণ হাইপোগ্লাইসেমিয়ার ইনভেস্টিগেশন বললে ব্লাড সুগার, এর চেয়ে বাইরে কিছু বলা দরকার নেই। এখন ট্রিটমেন্ট কেমন করে করব? ট্রিটমেন্ট খুব সিম্পল। পেশেন্ট কনসাস ওরিয়েন্টেড কিনা, সে খেতে পারে কিনা, নিজে খায় কিনা। যদি পারে সে 15 গ্রাম ইকুইভ্যালেন্ট কার্বোহাইড্রেট খেয়ে নেবে। এখন যদি মাইল্ড সিমটম হয় এবং তার ইউজুয়াল খাবার টাইম হয়, সে দুপুরে খাওয়ার আগে ওই টাইম হয়েছে, জাস্ট সে ইউজুয়াল মিলটা খেয়ে নিলেই হবে। বা একটা স্ন্যাক্সের টাইম ছিল, স্লাইড তার খুব মাইল্ড সিমটম হচ্ছে, জাস্ট ওই স্ন্যাক্সটা নিয়ে নিলেই হয়। এত মানে ওভার এনথুসিয়াস্টিক চিকিৎসা দরকার হয় না। আমরা আগে খুব মানে অ্যাগ্রেসিভ গ্লুকোজ দিতে বলতাম, এখন যেটা বলা হয় রেদার মানে যখন মাইল্ড মডারেট সিমটম, আমরা স্লো অ্যাক্টিং ও ইউজ করতে পারি। আর অ্যামাউন্টটাও খুব বেশি না, মোটামুটি 15 গ্রাম কার্বোহাইড্রেট ইকুইভ্যালেন্ট। 15 গ্রাম কার্বোহাইড্রেট ইকুইভ্যালেন্ট কি আমরা যদি হিসাবে আসি যে 1 গ্লাস, কোনো জায়গায় 1 কাপের কথা বলা আছে, সফট ড্রিঙ্কস বা ফ্রুট জুস 1 কাপ, স্ন্যাক্স 5-6টা কুকিজ, তারপর যদি পটেটো ম্যাশ বলি, মোটামুটি ছোট মিডিয়াম সাইজের 3টা পটেটো ম্যাশ, আমাদের এটা হলো 15 গ্রাম কার্বোহাইড্রেটকে সাপ্লাই দিবে। একটা মধ্যম সাইজের কলা, একটা আপেল, এটা সবই 15 গ্রাম কার্বোহাইড্রেট সাপ্লাই দিবে। আমরা এটা খাওয়াই দিতে পারি, জাস্ট এতটুকুই। আমরা 15 মিনিট পর রিপিট করব। যদি দেখি যে ব্লাড সুগার না কারেকশন হয়নি, 5 এর উপরে যায়নি, আমরা সেকেন্ড আবার 15 গ্রাম কার্বোহাইড্রেট দিব। জাস্ট রুল অফ 15 বলি এটাকে, যে আমরা সুগার দেখব, 15 গ্রাম কার্বোহাইড্রেট দিব, 15 মিনিট পর সিমটম রিপিট করব, যদি দেখি টেস্ট রিপিট করব, যদি দেখি যে 5 ক্রস করেনি, আবার 15 গ্রাম দেব, জাস্ট গো, দ্যাটস অন এন্ড অন। সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে আমরা যেহেতু পেশেন্ট নিজে খেতে পারছে না, তাকে আমরা প্যারেন্টেরাল দেব, এগেইন 15 গ্রাম, বেশি না। ওভার এনথুসিয়াস্টিক দিলে কি হবে? যদি তার এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন ঠিক থাকে, মানে ইনট্যাক্ট মেকানিজম থেকে থাকে, আমরা হঠাৎ করে সুগার বাড়িয়ে দিচ্ছি এবং তার জন্য যে রিঅ্যাক্টিভলি আবার ইনসুলিন সিক্রেশন হচ্ছে, পরে রিঅ্যাক্টিভ হাইপোগ্লাইসেমিয়া হবে।
এই জন্য মানে ফার্স্ট ফেজে কারেকশন, র্যাপিড কারেকশন হাইপারগ্লাইসেমিয়া বানিয়ে দিচ্ছি, পরে হাইপোগ্লাইসেমিয়া, প্রলংড হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। এই জন্য কখনোই মানে খুব এক্সেস অ্যামাউন্ট কার্বোহাইড্রেট দেওয়া হয় না, অ্যারাউন্ড 15 গ্রাম কার্বোহাইড্রেট বোথ ওরাল বা আইভি যে রুটেই দিয়ে থাকি না কেন। আচ্ছা, আমরা 15 গ্রাম আইভি দিব, 20% এক্সেস পাওয়া যায়, 75 ml আমরা দিব। আর বিকল্প হিসাবে আমাদের দেশে পাওয়া যায় না গ্লুকাগন, ইউরোপে বা বাইরে আসলে গ্লুকাগন ইউজ হয় অনেক বেশি। গ্লুকাগনের প্রবলেমটা হলো গ্লুকাগন ইটসেলফ ইজ আ সিক্রেটোগগ, আগে যেটা বললাম যে গ্লুকাগন প্রথম যেটা করছে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে বা গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লুকোজ বাড়াচ্ছে, বাট সে আবার ইনসুলিন সিক্রেশন বাড়াচ্ছে, মানে পরে আবার হাইপো করছে। এই জন্য আর্লি টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টের জন্য গ্লুকাগন দেওয়া যাবে না, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদিও আন্ডার গ্রাজুয়েট এত বেশি যাবে না, তারপরেও আমাদের দেশে গ্লুকাগন না পাওয়া যাওয়ার সম্ভবত এটাও একটা কারণ, কারণ আমাদের বেশিরভাগ পেশেন্টই টাইপ 2, টাইপ 1 খুব রেয়ার। গ্লুকাগন টাইপ 1 এর জন্য খুব সেফ। আচ্ছা, এরপর আমরা ট্রিটমেন্ট, যদি তার হাইপোগ্লাইসেমিয়া, সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয়, আমাদের পরবর্তীতে কারণটা খোঁজার চেষ্টা করবো যে কেন, যে পেশেন্টের ইনজেকশন দেওয়া হয়েছে সে খায়নি, তার মানে তো আমরা ডেফিনিট কারণ পেয়েছি। সেক্ষেত্রে জাস্ট তাকে এনশিওর করবো যে সে যেন ঠিক মতো খায়। আর যদি কোনো কারণ আমরা না পাই, সেক্ষেত্রে আমরা তার ট্রিটমেন্ট রেজিমটাকে রিভ্যালুয়েট করবো। যদি ইনসুলিন পেয়ে থাকে আমরা 20% ইনসুলিন কমায় দিব। আচ্ছা, আর কিছু কিছু ক্ষেত্রে ইনসুলিন ট্রিটেড পেশেন্ট যারা, তাদের যদি বারবার হাইপোগ্লাইসেমিয়া, সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে, এদের টেম্পোরারিলি আমাদের গ্লাইসেমিক টার্গেট যেটাকে একটু রিল্যাক্স করব। কিছুদিন ব্লাড সুগার একটু হাই লেভেলে থাকলে তার এই সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়ার ইনসিডেন্সটা কমে আসবে, হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেসটা কমে আসবে। এখন আমাদের কিছু কিছু জিনিস করতে হবে হাইপোগ্লাইসেমিয়া, এবং কিছু করতে হবে না। কি জিনিস? একটা হলো আমরা একটু আগেই বললাম 15 গ্রাম গ্লুকোজ দেব এবং 15 মিনিট পর পর ফলো আপ করবো। 2 নম্বর ছিল আমরা আগে দেখেছি, আসলে ঠিক বলা হয় নাই, যে কাউন্টার রেগুলেটরি হরমোন ডেফিসিয়েন্সি, তার মধ্যে কর্টিসল ডেফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট জিনিস। ইট মে কিল দ্য পেশেন্ট যদি না আমরা কর্টিসলকে রিপ্লেস করি। তার মানে ইমিডিয়েট হোয়াট এভার মে বি দ্য কর্টিসল স্ট্যাটাস, আমরা যদি জেনে থাকি তার কর্টিসল ডেফিসিয়েন্সি আছে, মানে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি আছে, সে ট্রিটমেন্ট পেতো, সে আজকে পেয়েছে কি নাই আমাদের সেটা দরকার নেই, ইমিডিয়েট হাইড্রোকর্টিসন ইনজেকশন দিয়ে দিতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব, যদিও আমরা ইউজ করি না কারণ আমাদের দেশে পাওয়াই যায় না, তারপর আমাদের জানতে হবে, আমাদের অনেকে বাইরে গিয়ে চিকিৎসা করব। মানে সালফোনাইলুরে দেওয়ার, ওভারডোজ দেওয়ার পরে, এটা ডেলিভারেট হোক বা মানে অ্যাক্সিডেন্টাল হোক, অথবা থেরাপিউটিক ট্রিটমেন্টের জন্য হোক, যদি ওভার ট্রিটমেন্টের জন্য প্রলং রিফ্র্যাক্টরি হাইপোগ্লাইসেমিয়া হয়, এদের ক্ষেত্রে ডায়াজক্সাইড দিলে এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন বন্ধ হয়ে যায়, কমে যায়। সুতরাং আমাদের এই ডায়াজক্সাইড দিতে পারি। কিছু জিনিস করা যাবে না, কি আমি একটু আগেই বললাম যে টাইপ 2 ডায়াবেটিস, স্পেশালি আর্লি টাইপ 2 ডায়াবেটিসে আমরা গ্লুকাগন দিব না, কারণ এটা সিক্রেটোগগ ইনসুলিন সিক্রেশন বাড়াবে। 2 নম্বর, একটা আনকনশিয়াস পেশেন্টকে কখনোই আমরা মুখে খাওয়ানোর চেষ্টা করব না। থার্ডলি, যখন আমাদের ইসের ক্ষেত্রে, মানে রিকভারির ক্ষেত্রে, আমরা এমনি ডায়াবেটিসের রুটিন খাবারে বলি লো ক্যালোরি সুইটেনার, কিন্তু যখন হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে তখন আমরা লো ক্যালোরি সুইটেনার ইউজ করব না। এখন হাইপোগ্লাইসেমিয়া হইলে কি হবে? কার্ডিওভাস্কুলার অ্যাবনর্মালিটি হয়, যে কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়, এমআই এর ঝুঁকি বাড়ে এবং পেশেন্ট মে ডাই। নিউরোলজিক্যাল যে প্রবলেমগুলো হয়, যে পেশেন্টের কমা, কনফিউশন, ইভেন ব্রেন ডেথ হতে পারে। সো দিস আর দ্য কমপ্লিকেশন অফ হাইপোগ্লাইসেমিয়া। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে পেশেন্ট, আমরা একটু আগে দেখিয়েছি যে প্রথমে হয় সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, মানে সিম্প্যাথেটিক এর জন্য সিমটম হয় অ্যাড্রিনার্জিক সিমটম, এবং কিছু হয় নিউরোগ্লাইকোপেনিক সিমটম। তো অ্যাড্রিনার্জিক সিমটম হলে পেশেন্ট ওয়ার্ন হয়ে যায়, পেশেন্ট বুঝতে পারে যে তার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, সে প্রিভেন্টিভ মেজার নিতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের শুধুমাত্র পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে বা নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি দিয়ে শুরু হয়, এটাই হলো হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস। মানে পেশেন্ট ইউজুয়ালি যে হাইপোগ্লাইসেমিয়ার যে সিমটম সেটা সে বুঝতে পারে না, অ্যান্ড গো ইনটু আনকমা, মানে কমা, কনফিউশন, কনভালশন। এটাই হলো হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস। কেন হইতে পারে আনঅ্যাওয়ারনেস? যাদের লং স্ট্যান্ডিং টাইপ 1 ডায়াবেটিস, যাদের হাইপোগ্লাইসেমিয়া অ্যাসোসিয়েটেড, মানে রিপিটেড হাইপোগ্লাইসেমিয়া হলে যে অটোনমিক রেসপন্স যেটা, এটা বন্ধ হয়ে যায়। অটোনমিক নিউরোপ্যাথি হলে হতে পারে না। কিছু কিছু মেডিকেশন যেগুলো অটোনমিক সিস্টেমটাকে আমরা ব্লক করি, যেমন বিটা ব্লকার, সেটা দিয়ে আমরা তাহলে
নিউরোজেনিক সিমটম হবে না। ওল্ড এজে সব নিউরো হরমোনাল রেগুলেশন এইগুলো মানে ব্লান্টিং হয়, যার জন্য ওল্ড এজে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস হতে পারে। তো আরেকটা টার্ম, এটা আমাদের শুধু জানলে চলবে, এখন আন্ডার গ্রাজুয়েটে তো হয়তো নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া নিয়ে কিছু হয়তো জিজ্ঞাসাও করবে না। সোজা কথা, রাতের মধ্যে মানে স্লিপ টাইমে যে হাইপোগ্লাইসেমিয়া হয় রাতে, সেটাই হলো নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া। দিস ইজ ডেঞ্জারাস, কারণ যেহেতু পেশেন্টের ইসের মধ্যে হচ্ছে, ঘুমের মধ্যে হচ্ছে, পেশেন্ট মে ডাই ইন বেড ইভেন। টিপিক্যালি যেটা হয়, পেশেন্ট সকালবেলায় উঠে বলে যে মাথা ব্যথা বা ভিভিড ড্রিমের এই বলে রাতে বেলায়। আর তার বেড পার্টনার যারা, তারা অনেক সময় দেখতে পারে যে পেশেন্ট একটু অস্থির, রেস্টলেস এবং মানে প্রফিউজ সোয়েটিং, বিছনা ভিজে গেছে এরকম করে সোয়েটিং হচ্ছে। তো এটা হলো আমাদের নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া। এটা খুব মানে একটা ডেঞ্জারাস জিনিস, ইভেন নকটার্নাল এনিউরেসিস হতে পারে। তো আমাদের নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া যেহেতু ডেঞ্জারাস জিনিস, আমরা এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করব। একটা হলো আমরা পেশেন্টকে সেলফ মনিটরিং করতে বলবো ব্লাড গ্লুকোজ, স্পেশালি বেড টাইমে যাদের এই নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়ার হিস্ট্রি আছে, আমরা বেড টাইমে তাদেরকে ইভ্যালুয়েট করতে বলবো। কোনো ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ব্লাড গ্লুকোজ মনিটরিং অ্যাডভাইস করতে পারি। আমাদের মডার্ন যে ইনসুলিন পাম্প গুলো আছে, সেগুলো ব্লাড গ্লুকোজ মনিটরিং নিয়ে আছে একই সাথে। সো আমরা ওটা দিয়ে দেখতে পারি। আর যেসব ওষুধের গুলো, যেসব অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক বেশি, আমরা সেগুলো অ্যাভয়েড করব in those patient who experience nocturnal hypoglycemia, যেমন আমরা রেগুলার ইনসুলিন, এনপিএস, সালফোনাইলুরিয়াস এর আর্লি জেনারেশন গুলা, they have higher risk of hypoglycemia, সুতরাং আমরা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। যেসব ইনসুলিন মানে হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক কম, সেই সব ওষুধগুলো আমরা ইউজ করব, যেমন অ্যানালগস, ইনহেলড ইনসুলিন, মেটফরমিনস, DP4 ইনহিবিটর, GLP-1 অ্যানালগ, এই যে যেগুলোর ইনসুলিন মানে হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক কম, আমরা সেই সব ড্রাগগুলোকে ইউজ করব। এখন হাইপোগ্লাইসেমিয়ার মতো সিমটম যেগুলো আমরা বললাম যে অটোনমিক ওভার অ্যাক্টিভিটি, তা অনেক কারণেই হয়ে থাকে। সুতরাং আমরা এই সিমটম গুলো থাকলে আমাদের মাথায় কতগুলো এন্ডোক্রাইন মানে আদার্স কন্ডিশনের জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যে হেপাটিক ডিজিজ, অ্যাকুট হেপাটিক ফেলিউর হতে পারে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকে এরকম সিমিলার এপিসোড সিমটম হতে পারে, অ্যারিথমিয়াতে হতে পারে, ফিওক্রোমোসাইটোমাইডিসন্স ডিজিজ এরকম হতে পারে, গাঁজায় সাবস্টেন্স মিসইউজ যে কোনো ধরনের এটা হতে পারে, কিছু সিএনএস ডিজঅর্ডার যেমন ডেলিরিয়াম, অনেক কারণে এটা এরকম হতে পারে, কিছু সাইকোজেনিক কারণে সিমটম এরকম হতে পারে। সো হাইপোগ্লাইসেমিয়া সিমটম হলে আমরা এই জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় থাকতে হবে। এখন যেহেতু হাইপোগ্লাইসেমিয়ার খুব কমন, আমাদের স্পেশালি যদি সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয় বা নকটার্নাল হাইপোগ্লাইসেমিয়া হয়, দেয়ার পোটেনশিয়াল রিস্ক টু দ্য ইন্ডিভিজুয়াল। সো আমরা এটা প্রিভেন্ট করার চেষ্টা করব কিভাবে? প্রথম হলো পেশেন্ট এডুকেশন, ইটস ফরমোস্ট ইম্পর্টেন্ট। পেশেন্টকে আমাদের ডায়াবেটিসের ম্যানেজমেন্ট সম্পর্কে একটু বোঝাবো, তার হাইপোগ্লাইসেমিয়া সিমটম, হাইপোগ্লাইসেমিয়ার জন্য কেন হচ্ছে, এই সময় আমরা কি করব, এই জিনিসগুলো পেশেন্টকে আমরা আগে থেকে জানিয়ে দিব। এরপরে হলো পেশেন্টকে যে গ্লাইসেমিক গোল, যে আমরা সবার জন্য ব্লাড সুগার সাথে নিচে আনবো এমন না, প্রত্যেকটা পেশেন্টের সারাউন্ডিংস, তার কোমরবিডিটি, এগুলো চিন্তা করে আমরা ইন্ডিভিজুয়ালাইজ গ্লাইসেমিক গোল সেট করব। পেশেন্টকে সেলফ মনিটরিং করতে এনকারেজ করব, পেশেন্টকে সেলফ ম্যানেজমেন্ট এডুকেশন দিব। এডুকেশনে হলো সে যখন সুগার দেখবে কিরকম, সেই সময় ইনসুলিন কেমন করে অ্যাডজাস্ট করবে, একটু মাইনর চেঞ্জ গুলো তাকে আমরা করতে শিখিয়ে দিব, পেশেন্ট নিজে ইউজ করবে। এর সাথে যদি কোনো ইনফেকশন বা থেকে থাকে বা অন্য কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে, আমরা সেই জিনিসগুলোকে রিমুভ করব। আর পেশেন্টকে সবসময় আমরা অ্যাডভাইস করব র্যাপিড অ্যাক্টিং কার্বোহাইড্রেট কাছে রাখতে, যেমন আমরা যেটা বলতে পারি গ্লুকোজ ট্যাবলেট বাংলাদেশে পাওয়া যায় না, বা গ্লুকোজ জ্যামও পাওয়া যায় না, আমাদের 15 গ্রাম শ্বাসে পাওয়া যাচ্ছে এখন, 15 গ্রাম শ্বাসে, মানে স্যালাইনের প্যাকেটের মতো। আর যেটা করতে পারি, আমরা চকলেট রাখতে বলতে পারি, ক্যান্ডি রাখতে পারি, 4-5টা ক্যান্ডি ইকুইভ্যালেন্ট টু 15 গ্রাম কার্বোহাইড্রেট। সো এরকম আমরা এই
সিচুয়েশন গুলোকে ওভারকাম করতে পারি হাইপোগ্লাইসেমিয়া। এখন প্রগনোসিস যে হাইপোগ্লাইসেমিয়া ইউজুয়ালি বেনাইন কন্ডিশন, এটা মানে প্রগনোসিস এক্সেলেন্ট, স্পেশালি যদি এটা মাইল্ড টু মডারেট হয়। বাট সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া যদি কারেকশন করতে না পারি, ইট মে কজ পার্মানেন্ট ব্রেন ড্যামেজ। সো থ্যাংক ইউ অল। আসলে হাইপোগ্লাইসেমিয়া খুব ইম্পর্টেন্ট টপিক ম্যানেজমেন্টের জন্য এবং পরীক্ষার জন্যও। সুতরাং এটার উপর আমাদের এই বেসিক এতটুকু নলেজ আমাদের লাগবে। সো থ্যাংক ইউ অল। আমরা নেক্সট রবিবার দেখি, আমি শিডিউল জানিয়ে দেবো, আমরা কন্টিনিউ করবো অন্য একটা এন্ডোক্রাইনের। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।